নেতিবাচক সব অর্থনীতির সূচক নিয়ে শুরু হয়েছিল ২০২৪ সাল। আগস্ট মাসে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আমাদের সেই অর্থনৈতিক সূচক কি কিছু পরিবর্তন হয়েছে? এসেছে নতুন শ্বেতপত্র, এসেছে অর্থনীতির অনেক পদক্ষেপ, কিন্তু সেই পদক্ষেপগুলো আমাদের অর্থনীতিকে কি উন্নতির দিকে নিতে পারবে? বাজেট আসছে, সেই বাজেটটি কেমন হয়েছে সব কিছু নিয়ে আজ আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু আসছে নতুন বাজেট। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক পিএলসি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং প্রিয় দর্শক আপনাদের সবাইকেও স্বাগত জানাচ্ছি। মেট্রোসিম টু দ্য পয়েন্টের সাথে আছি আমি সানজিদা তন্নি। যেমনটা বলছিলাম, আপনার কাছেই প্রথমে জানতে চাই, নতুন বাজেট আসছে, কিন্তু রাজস্বের যে কর আদায়ের যে ব্যাপারটি রয়েছে, সেই কর আদায়ের লক্ষ্যমাত্রা কি এবছর আমরা অর্জন করতে পারছি? কোন বছর অর্জন করতে পারছে, এইবারও সেরকম হবে, হয়তো একটা জাস্টিফিকেশন আসবে যে কম হবে, কিন্তু এইবারকার যে পরিস্থিতি সেটা ডিফারেন্ট। কারণ হলো আপনার 2024-এর যে জানুয়ারির ইলেকশন, তার আগে যে বাজেটটা 2023-এর জুলাইতে দিল, ওই সময় কিন্তু একটা অনেক অনিশ্চয়তা ছিল, রাজনৈতিক অনিশ্চয়তা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা ছিল। সেটা পার হয়ে এসে এখন আবার যে আপনার জুলাইতে যে অভ্যুত্থানটা হলো, পরিবর্তন, এই পরিবর্তন এইটা সব মিলায়া এবারও কিন্তু আপনি যে টার্গেট অর্জন করতে পারবেন এটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না। এই কারণে ইকোনমিক অ্যাক্টিভিটিতে বিরাট একটা ধাক্কা পড়ছে এবং এই ধাক্কা কোন দিকে যায়, বাংলাদেশ কি সোমালিয়া হবে নাকি মালয়েশিয়া হবে, সে এখন তো ধরেন আপনার সকল প্রকার অনিয়ম অনাচার এগুলোকে বন্ধ করার জন্য এই চেঞ্জের পরে এখন আপনার এভরিবডি এক্সপেক্টস দ্যাট আমরা ভালো করি। চেঞ্জের পরে কি এনবিআর থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? আমরা বাংলাদেশ অর্থনীতি সমিতি থেকে প্রতি বছর বিকল্প বাজেট দেই এবং সেই বিকল্প বাজেটে আমরা বলি যে মিনিমাম 3 গুণ রেভিনিউ বাড়ানো সম্ভব, ট্যাক্স রেট কমায়ও, কিন্তু ট্যাক্সের নাম্বার অফ এসএসসি, ট্যাক্স যারা প্রদান করেন তাদের সংখ্যা বাড়িয়ে যদি আপনি রেভিনিউটা কালেকশন করেন এভরি সেক্টর থেকে, ডিডাকশন এট এ সোর্স। অনেক জায়গায় এখনও কিন্তু কর্মচারীদের যে বেতন দেয়, ওখানে যারা ট্যাক্সেবল লিমিটের ভিতরে আছে সেখান থেকে কিন্তু বেতন কাটি রাখে না, ট্যাক্স কাটি রাখে না, এটিআইটা কাটে, হ্যাঁ, এই অ্যাডভান্স ট্যাক্স রাখে না, ডিডাকশন এট এ সোর্স। তাহলে এটা কিন্তু আমাদের এই সিস্টেমটা চালু হয়েছে সেই 1862 সাল থেকে। সেইটা ব্রিটিশরা করছে, আমেরিকা করছে 1862-60-এ করছে ব্রিটিশরা, এবং পরে বাংলাদেশের আমাদের এই যে ব্রিটিশ ইন্ডিয়াতে এটা আসে। এট দি এন্ড অফ দি ডে যেটা হলো যে ট্যাক্স ডিপার্টমেন্টের যে নিয়ম কানুনগুলা এগুলো তৈরি করা হয়েছে আপনার ধরেন সেই ব্রিটিশ আমলে তৈরি করার পরে আমাদের এখানে চেঞ্জ হয়েছে কিছু, চেঞ্জের ধরনটা যেটা সেটা বাস্তবায়ন হয় নাই এবং আপনার যে কালেকশনগুলা, ট্যাক্সের কালেকশনের ক্ষেত্রে আপনার যে আমাদের বাংলাদেশে এখন যে মানে আমাদের যে উন্নয়নের স্টেজ, সেই স্টেজে রেভিনিউ কালেকশন অনেক বেশি হওয়া উচিত এবং সেই পর্যায়ের টার্গেটে আমরা এখনও পুষতে পারি নাই। ট্রেডিশনাল যে অ্যানালগ সিস্টেম, এই অ্যানালগ সিস্টেম অফ ট্যাক্স যে কালেকশনের যে পদ্ধতি, সেটাকে যদি সিম্পলিফাই করে, যেমন এই চেয়ারম্যান যখন ছিলেন, উনি 2008-এই তো আপনার চেয়ারম্যান ছিলেন, উনি কিন্তু অলমোস্ট প্রতিটা ডিভিশনে এনবিআর-এর চেয়ারম্যান ভিজিট করছে এবং যে ওয়েব ক্রিয়েট করছে, এটাতে কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ কালেকশন ওই বছর আগের অনেক বছরের থেকে কিন্তু ক্রস করছে আপনার যে পারফরমেন্স, সেটা কিন্তু এই প্রতিযোগিতাটা এখন কিন্তু নাই। এবং এটা কিন্তু আমরা সবসময় দেখি শুল্ক ক্ষেত্রে কিংবা রাজস্ব আদায়ের ক্ষেত্রে ঘাটতি, তার মানে কি আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে? না, এক্সপেকটেশন আন্ডার এস্টিমেটেড, তারপরেও এটা কালেক্ট করে না। এক্সপেকটেশন আরো বেশি, মজিদ ভাই ভালো বলতে পারেন, এক্সপেকটেশন আরো বেশি, এবং সেটা বাংলাদেশ ইকোনমির যে সাইজ এখন $450 বিলিয়ন, এটা তো একসময় ছিল না।
আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপমেন্ট হয়েছে সমস্ত জায়গায় ইনকাম জেনারেশনের ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টরের ভিতরে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে আদার যে সার্ভিসগুলো প্রোভাইড করে যে টেকনোলজি কোম্পানিগুলো, এইটাতে আপনার দেখা গেছে যে আমাদের রেভিনিউ কালেকশন আরও বাড়া উচিত। সেটা হয় নাই এবং এটা মানে প্রতি বছরই কিন্তু আমরা শর্টের মধ্যে আছি। এই শর্ট আমরা কতদিন পর্যন্ত দিব? এইভাবে থাকলে আপনার বাংলাদেশের যে রেভিনিউ কালেকশনটা মানে রাইট ওয়েতে যাচ্ছে না। এখন উই কুড নট ম্যানেজ দ্যাট। জনাব ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে যে বড় বাজেট আসছে, এই বাজেটটি প্রথম বিগত সরকারের আমলে প্ল্যান করা হয়েছিল, এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার, তারা নিশ্চয়ই এটিকে রিভাইজ করে একটা নতুন বাজেট প্রণয়ন করবেন। এই বাজেটকে আপনি কিভাবে দেখছেন এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশ অর্থনীতিকে কিভাবে দেখছেন? মানে 2024-এর জুনে যখন এই অর্থ বছরের অর্থাৎ 24-25 অর্থ বছরের বাজেটটির প্রস্তাব করা হয়, তখন নীতি নির্ধারকদের একটা কথা খুব স্পষ্ট করা উচিত ছিল যে আমার এই বাজেট কিন্তু 6 মাসের, কারণ সামনে ইলেকশন আছে, ইলেকশন হয়ে গেলে তারপরে 6 মাস পরের সরকার বা পরের চলবে, এই নিয়ম ছিল আর কি। কিন্তু সেটা তারা করেননি। তারা মনে করেছিলেন দে উইল কন্টিনিউ অ্যাজ ইউজুয়াল, এবং ওই জন্যে অনেকটা উচ্চ অভিলাষী অনেকগুলো মেগা প্রকল্প, অনেকগুলো কাজ, এইসব মানে বিশাল একটা খরচের বহর দিয়ে তারা বাজেটটি তৈরি করেছিলেন। এখন জুলাই আগস্টের পট পরিবর্তনের পরে ওই পুরো বাজেটটি কিন্তু একটা মানে বিশেষ প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে যে শুড উই কন্টিনিউ ইট অ্যাজ ইট ইজ, অথবা আমরা নতুন করে কিছু করব কিনা। স্বাভাবিকভাবে এটা তো হঠাৎ করে বলা যায় না, ঠিকঠাক করতে করতে। সেই জন্যই প্রথমেই আপনি বলছেন যথার্থই এটা খুব সুন্দরভাবে রিভাইজড হতে হবে বা হবে, রিভাইজ করতে হবে, কারণ এমন এমন খরচের কথা লেখা আছে যেগুলো করা হবে না, যাবে না, সোর্সের সমস্যা। তো সেটা একটা। আরেকটা হচ্ছে নতুন বাজেট এখনই ভাবতে হবে যে আমি আগামী বছরের বাজেটটি কেমনভাবে প্রক্ষেপণ করব, কারণ বাজেটটা তো করা হয় জুন মাসের শেষ সপ্তাহে পাস হয়, কিন্তু এটা ভাবনা কিন্তু অনেক আগের থেকে শুরু করতে হয়। আয় এবং ব্যয়ের দুটোরই আমি কোথায় কোথায় নতুন কি কি পদক্ষেপ নেব বা কী করবো সেইগুলো খুব স্পষ্ট হতে হয়। এবং সবচেয়ে বড় কথা, রাজনৈতিক অভিলাষের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে আসে, কারণ উন্নয়নটা এখন রাজনীতি আর অর্থনীতি দুজনেই এমন ঠেলাঠেলি করছে, কখনো কখনো রাজনীতি জিতে যাচ্ছে, কখনো কখনো অর্থনীতি জিতে যাচ্ছে। আপনি লক্ষ্য করবেন অনেকে শুধু রাজনীতির কথাই বলে যাচ্ছেন কিন্তু অর্থনীতির দিকে তাকাচ্ছেন না, অথচ অর্থনীতি রাজনীতিকে করে। তো সুতরাং একটা পট পরিবর্তন, ইট ইজ এ রাজনৈতিক পরিবর্তন। সেই পরিবর্তনের ফলে এখন বাজেট যেটা হবে সেটা অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং প্র্যাগমেটিক হতে হবে, কারণ তা না হলে তো বাস্তবায়ন করা যাবে না। যেমন আমি রেভিনিউ আর্নিংয়ের, আপনি জামাল ভাইকে যেভাবে প্রশ্নটা করছিলেন, আপনার রেভিনিউ আর্নিংয়ের পরিস্থিতিটা ভালো করে বুঝতে হবে, কতটা আমি অ্যাকচুয়ালি আয় করতে পারবো। দেন আই শুড কাট মাই কোট অ্যাকর্ডিং টু মাই ক্লথ। আদারওয়াইজ আমার যদি রেভিনিউ আর্ন না হয়, এবং রেভিনিউ আর্ন না হলে আমি যদি আমার ব্যয়ের বাজেট বড়ই করি, মানে অর্থাৎ খরচ যদি বেশি করি, তাহলে হবে কি আমাকে অবধারিতভাবে লোন করতে হবে এবং অনেক ধরনের সমস্যা হবে। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যে কাজ শুরু করেছি, ধরেন 12 আনা শেষ করেছি, এটা যদি আবার আমি এখন থামিয়েও দেই, তাহলে আমার ওই বাকি 12 আনাও শেষ হয়ে যাবে, ওটার উপকারিতা আমি পাবো না। তো সুতরাং আমাকে এখানেও একটা খেয়াল রাখতে হবে যে কাজ না করলে নয়, শেষ করতে হবে, সেটাই। এটা ঠিক, আমার অনেক হয়তো ব্যয় সাশ্রয়ী ছিল না, অনেক কিছু আমরা মেগা প্রজেক্টগুলোতে দেখেছি যে 30%-এরও বেশি কোথাও কোথাও তছরূপ হয়েছে। আচ্ছা, উন্নত দেশগুলোতেও কি এরকম হয়, নাকি এগুলো আমাদের দেশেই শুধুমাত্র মেগা প্রজেক্টের ক্ষেত্রে এরকম হয় যে অনেক যেটা বাজেটে দরকার তার থেকে অনেক বেশি টাকা দেয়া হয় বা সেটি তছরূপ হয় আর কি? দ্বিজেন্দ্রলালের কবিতার মতোই, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। হ্যাঁ, খুব সুন্দর, মনে হচ্ছে খুব সুন্দর। ওই যে আপনি বললেন মেগা প্রকল্পে যে বিরাট তছরূপ বা যেটা, এটা এই আমাদের মতো, শুধু আমরা না, একা বলি না, আমাদের মতো কিছু কিছু দেশে এটা হয়ে থাকে। এইভাবে হয়ে থাকে যে 420 টাকার জিনিস 1240 টাকা দেখানো হয়। একটা জিনিস যে কাজ 3 মাসে শেষ করার কথা, সেই মাস 10 মাস লাগিয়ে দেয়। যে জিনিস এই স্পেসিফিকেশন করে করার কথা, সেদিকে আর খেয়াল রাখি না,
তো ফলে হচ্ছে আপনি জাস্ট শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, আমরা বেশ কিছুদিন আগ পর্যন্ত শ্রীলঙ্কা হব কিনা এটা ভয়ে ছিলাম। শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কা অত্যন্ত একটা এভাবে শেষ হয়ে গেল এবং তার ইনফ্লেশন আপনার 24-25 অনেক উপরে উঠে গেল। সেই শ্রীলঙ্কা আমাদের সামনে ঘুরে দাঁড়িয়েছে। কালকে একজন প্রশ্ন করতেছিলেন, ওরা ঘুরে দাঁড়াতে পারলে তাহলে আমরা পারতেছি না কেন? পার্থক্যটা ওখানেই, আমরা শ্রীলঙ্কার নই, আমরা বাংলাদেশি। হ্যাঁ, তো সুতরাং এখানেই এই খেয়ালটা রাখার বিষয় যে যা আমি পারবো সেটার দিকে আমার খেয়াল রাখতে হবে। আমার ইকোনমিতে রেভিনিউ যদি বেশি চাই তাহলে আগে ইকোনমিকে সোজা করতে হবে। ইকোনমি যদি সুস্থ না হয় তাহলে রেভিনিউ আসবে না, একটার সাথে একটা প্রযুক্ত। জি, অনেক ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা বলছিলাম যে আমাদের মুদ্রাস্ফীতি বাড়বে, এই যে আমাদের শুল্ক নিয়ে কথা বলছিলাম, সব কিছু মিলিয়ে বর্তমানে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের কী অবস্থা? আমরা তো দেখেছি যে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠানে আগুন লেগেছে, সব কিছু মিলিয়ে একটা মেসাকার অবস্থা। এটিও তো অর্থনীতির উপর নিশ্চয়ই অনেক বড় প্রভাব ফেলছে। অবশ্যই একটা বিরাট একটা অভিজ্ঞতা আমরা ফেস করতেছি এবং সামনেও মনে হয় করতে হবে। সেটা হলো যে আপনার বিজনেস যে পরিবেশ, সেই পরিবেশটা এখন আগে খারাপ ছিল, এখন মনে হইতেছে যে আরও খারাপের দিকে যাচ্ছে। আমরা এর পরিণাম কি, আমরা কি সোমালিয়া হব নাকি মালয়েশিয়া হব? যে পরিমাণে শ্রমিক মানে অসন্তোষ চতুর্দিকে চলছে, সেইটার কারণে আপনার আমাদের যে জাতীয় উৎপাদন কমতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে কলকারখানাগুলো যদি না চলে তাহলে আপনার এক্সপোর্টে আমার ঘাটতি পড়বে, তারপরে জিডিপিতে ঘাটতি পড়বে, ডাউনের দিকে যাবে। তারপরে আপনার ধরেন রিজার্ভে আমি যদি এক্সপোর্ট না করতে পারি তাহলে আমার যে রিজার্ভের টাকা এখানে বাড়বে না বাড়লে তখন আমি যে ফরেন কারেন্সি লোন আমার যেগুলো আছে প্রজেক্টের লোন, সেটা পরিশোধ করার জন্য দেখা যাবে যে ফ্লাকচুয়েশন করতেছে, আমাদের রিজার্ভ যেমন কমতেছে বাড়তেছে। এই বাড়া এবং কমা এটা একটা অস্থিতিশীল পরিস্থিতি। সেই অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করার জন্য ইকোনমিক এনভায়রনমেন্টটা, বিজনেস এনভায়রনমেন্টটা, তারপরে আবার এখন ধরুন জুলাইয়ের যে পরিবর্তনের পরে অনেক ব্যবসায়ী কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে। কিছু লোক আছে অনিশ্চয়তার কারণে, তার নিজের প্রবলেমের কারণে। আবার কিছু লোক আছে রাষ্ট্রের যে প্রবলেম, সেই প্রবলেম আনম্যানেজেবল প্রবলেম যেগুলা, যেমন এখন ধরেন আপনার এখান দিয়ে রাস্তায় তেজগাঁতে আপনার যদি হঠাৎ করে একটা মব আসা দিল, রাস্তা বন্ধ হয়ে গেছে, তখন আপনার এখানে কলকারখানাগুলো আপনার বন্ধ হয়ে যাবে, ভয়ে বন্ধ হয়ে গেলে অফিস আদালতে লোক আসতে পারবে না। সার্ভিস ইন্ডাস্ট্রি বলেন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলেন, অনলি এগ্রিকালচারটা এর বাইরে আছে। আদারওয়াইজ এগ্রিকালচারও ইফেক্ট এক্সপোর্টের ক্ষেত্রে সেখানে আপনার প্রবলেম দেখা দিবে। এবং সেই ক্ষেত্রে যদি সঠিক একটা এনভায়রনমেন্ট, বিজনেস এনভায়রনমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনার এটা ক্ষতিগ্রস্ত হবে। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি আপনার মারামারি হয়, এখনকার তো ডিজিটাল দেশে ওরা স্যাটেলাইট দিয়ে বাংলাদেশে কি ঘটনা ঘটতেছে দেখে, নিজে ফিজিক্যালি আসার দরকার নেই। এটা তো আপনারা মিডিয়ার মধ্যে আছেন, আপনারা জানেন। সেই ক্ষেত্রে এগুলো যখন বাইরে দেখবে তখন একটা বায়ার আমাদের এখানে না আসে, সে ভিয়েতনামে চলে যাবে। আমাদের এক্সপোর্টের কিন্তু এখন ঘাটতির দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে। এইটাকে এনশিওর করার জন্য সঠিক ল অ্যান্ড অর্ডার, আইনশৃঙ্খলা পরিস্থিতিটার উন্নতি হওয়া দরকার সবচেয়ে বেশি। এবং যেই সমস্ত অস্ত্রপাতি লুটপাট হয়েছে এই মানে চেঞ্জের মধ্য দিয়ে, এইখান থেকে এইগুলো উদ্ধার করা তাড়াতাড়ি দরকার। এবং কতগুলা হারাইছে সেগুলোকে যদি আপনি খুঁজে বাইর না করেন তাহলে, এবং যে সমস্ত ক্রিমিনাল জেল থেকে বাড়িয়ে গেছে উইদাউট পারমিশন, এমনি সেই বাইরে চলে এসছে ওই সময়। তো এই যে অভ্যুত্থানের সময়, এখন এদেরকে যদি আপনি আবার ওই জায়গার মধ্যে কাস্টডিতে না রাখেন তাহলে তো এরা দিবে। যেমন আপনার এই যে কয়দিন আগে ব্যাংক ডাকাতি, তারপরে এগুলো বাড়ার সম্ভাবনা আছে। এবং মানুষের জীবনে আপনি রাত্রেবেলা বাইরে বেন, এটা সিউরিটি নেই আপনার, এরা যদি সার্বিক নিরাপত্তা বিঘ্ন হওয়ার সম্ভাবনা আছে। এখনও হয়তো ওইভাবে শুরু হয় নাই, কিন্তু এখনও যে তারা ধৈর্য ধরে আছে
ওদেরকে যদি আপনি কাস্টডিতে না নেন, এইগুলা যদি রিকভার না করেন, তাহলে কিন্তু বিপদ সামনের দিকে বাড়বে, কমবে না। তো সেই ক্ষেত্রে আপনার এগুলাকে এনশিওর করার জন্য আপনার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বে যিনি আছেন অ্যাডভাইজার, ওনাকে আরও কিন্তু শক্ত হতে হবে। এবং এটা কিন্তু অলরেডি মানুষের মুখ দেওয়া বার হচ্ছে যে এটা কিন্তু সঠিকভাবে ম্যানেজড হচ্ছে না। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যদি না থাকে, সার্ভিস ইন্ডাস্ট্রি যদি না চলে। আপনি বলতে চাচ্ছেন রাজনৈতিক পরিস্থিতি ঠিক না হলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে বাংলাদেশের অর্থনীতির উপর সেটি আঘাত পড়বে। জি, আমি ফিরবো আপনার কাছে। আমরা জানি যে বর্তমান সরকার নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়েছে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়ার জন্য। এই যে আমাদের দেশে এত মুদ্রাস্ফীতি, আর মুদ্রাস্ফীতির কারণে মূল্যস্ফীতি, বিশেষ করে খাদ্য ক্ষেত্রে যে মূল্যস্ফীতি আমরা দেখছি সবকিছু মিলিয়ে, এগুলো লাগাম কিভাবে টানবে সরকার? এক সময় বা সবসময় হয়তো মনে করা হয় যে নতুন নোট ছাপিয়ে দিলে এটা সরাসরি ইনফ্লেশনের উপরে প্রভাব পড়বে, কিন্তু কিছু কিছু সময় আছে আস্থাই হচ্ছে বড় ব্যাপার। আস্থা সৃষ্টি না করতে পারলে, অর্থাৎ ডিপোজিটরের আস্থা সৃষ্টি না করতে পারলে ও ধপাস করে পড়ে যাবে। সরকার ব্যাংকগুলো থেকে আবার টাকা তুলেও নেয়। হ্যাঁ, না সেটা পড়ে যাবে। যেমন আমি উদাহরণ দেই, 1997-এ যে এশিয়ান ক্রাইসিস হয়েছিল, আমরা তখন জাপান, থাইল্যান্ড এবং আরো কয়েকটা দেশ বেশ ভালো ক্রাইসিসে পড়ে গিয়েছিল। যেমন জাপান, মালয়েশিয়া, হংকং। হ্যাঁ, জাপান নিজেই দেখা গেল যে তাদের ওই যে রিহ্যাবিলিটেশন যে বলে কি সার্ভিস কনস্ট্রাকশন হাউজিং সেক্টর, তারা ব্যাংকের থেকে বহু লোন নিয়েছে এবং খুব কস্টলি বিল্ডিং বানিয়েছে। এখন সেই বিল্ডিং কেউ কিনতে চাচ্ছে না। তো ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি ব্যাংক, কারণ ওই ব্যাংক এখানে লোন দিয়েছে, সে শোধ করতে পারছে না। ব্যাংক যদি একবার আস্থা হারিয়ে ফেলে যে সে টাকা দিতে পারছে না, তাহলে জাপান গভর্নমেন্ট দেখলো যে তাহলে জনগণের তো টাকা আর এরপরে ব্যাংকে রাখতে যাবে না, সে এদিক ওদিক করে ফেলবে, টাকা অবশ্যই। যার জন্যই সে নিজেই তার নিজস্ব বাজেট থেকে 6,083 মানে 683 ট্রিলিয়ন ইয়েন নিজের ট্যাক্স পেয়ারের টাকা ওরে দিল, লোকে ব্যাংকগুলোর দিল। মুদ্রাস্ফীতির লাগামটা টানবে কিভাবে সরকার? মুদ্রাস্ফীতি যে হচ্ছে বাংলাদেশে, এটির লাগাম না, ওটা এক একটা সিচুয়েশনে যেমন কেউ হয়তো ইম্পোর্ট করতে, সেখানে আপনি টাকা দিলেন, বা কেউ ফাঁকি দিয়ে নিয়ে গেছে, সেখানে দিলে আপনি জিনিসের দাম, জিনিসের মূল্য স্ফীতির বিষয়টা তিনটা কারণে। একটা হচ্ছে সিন্ডিকেট, সে চাঁদাবাজি করছে, ঠিক মতন দিচ্ছে না। আরেকটা হচ্ছে বাইরের বিশ্বে ওই জিনিসের দাম যেগুলো আমদানিযোগ্য, তার দাম বেড়ে গেলে তো এখানে বাড়বেই। তৃতীয়ত হচ্ছে তার নিজের দেশজ যেসব উৎপাদন, সেইগুলো সাপ্লাইয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে হয়। কিন্তু এই যে ব্যাংকের টাকা, ব্যাংকের আস্থা বিষয়টা, ব্যাংকের আস্থাটা যদি ঠিক না থাকে, ওই ব্যাংক যদি নিজে না টিকে থাকতে পারে, তাহলে হবে কি সে লগ্নি করতে পারবে না, বেসরকারি বেসরকারি খাতকে লোন দিতে পারবে না। সবচেয়ে বড় কথা, মানুষের জামানতের উপরে আস্থা হারিয়ে গেলে একটা মানে আরো বেশি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে। যার জন্য মনে করেছে যে ঠিক আছে, নোট ছাপিয়ে দিয়ে আমি অন্তত ব্যাংকগুলোকে বেল আউট করি। এই বেল আউট করার কারণটাই হচ্ছে আস্থা ফিরিয়ে আনা। আস্থা ফিরিয়ে আনলে তখন এটা দেওয়াটা ঠিক না, বা এটা দিলে জিনিসের দাম বাড়ছে কথাটা বলা হচ্ছে হয়তো, কিন্তু ওর একটা সাইড বাই সাইড ব্যবস্থা রাখা হচ্ছে যে না ঠিক আছে, আমি এখন আপাতত এইভাবে দিচ্ছি, কিন্তু ট্রেজারি বিলের মাধ্যমে আমি টাকা ওই ব্যাংকের কাছ থেকে আবার উঠিয়ে নেব। এই ব্যবস্থাটা, জিনিসটা খুব সূক্ষ্মভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্যই করা আর কি। কেউ স্বাভাবিকভাবে বলবে না যে আপনি নোট ছাপিয়ে অর্থনীতিকে চাঙ্গা রাখেন, কিন্তু এখানে রাখতে হচ্ছে আস্থা ঠিক রাখার জন্য। কারণ ওই ব্যাংক ঠিক না থাকলে ইন্ডাস্ট্রিও ঠিক থাকবে না, বেসরকারি বিনিয়োগ হবে না, অনেক ধরনের সমস্যা। সুতরাং অনিচ্ছা সত্ত্বেও জানা যায় যে এর এটা খুব রিস্কি, বাট এটা করতে হচ্ছে। তো অনেক সময় বিশেষ প্রয়োজনে বিশেষ পদক্ষেপে যেতে হয়। কারণ যেই আমি লোকসানকে ঠেকাবার জন্যে আমি অনেক কথা বললাম, জাপান যেমন 683 ট্রিলিয়ন ইয়েন সে দিয়ে দিল, জাপানের ট্যাক্স পেয়ারে কিছু বললো না এই জন্যই, কারণ ওই 683 ট্রিলিয়ন না দিলে ওই ব্যাংকগুলো যদি সব বসে যায়, তাহলে পুরো অর্থনীতি মানে ইকোনমিক সেক্টর একবার কোলাপস করবে, আর কেউ ওখান থেকে লোন নিতে পারবে না, আর কিছু করতে পারবে না, সেই জন্য দিচ্ছে। সুতরাং বিশেষ প্রয়োজনে বিশেষ পরিস্থিতিতে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা বোধহয় সরাসরি দাম উস্কে দিচ্ছে, তা না। দাম উস্কে দেওয়ার চাইতে
ওই ব্যাংকগুলো ডলারের যদি দামও তো অনেক আস্থা বাড়ছে, সৃষ্টি 120 টাকা না বেশ না সেটা কিছুদিন তো আছে, ছিল, সেটা তো অন্য এখন কারণ আবার আছে। ডলারের দাম বাড়ছে। হ্যাঁ, ওই যে যেহেতু মানে ডলারের টাকার দামের মান কি কমতে ডলারের- অনেক বেশি শুরু করেছে আমাদের? হ্যাঁ? আমাদের টাকার মান কি অনেক কমতে শুরু করেছে? না, গত 2-3 সপ্তাহ কিন্তু ডলার কিন্তু মোটামুটি স্টেবল হয়েছিল। জি, 120 ব্যাংকে ছিল, এখন আবার 3 এখন টাকা আবার এই বাড়াচ্ছে। 1 সপ্তাহ 2 সপ্তাহতে দেখা যাচ্ছে এটা অস্থির আছে। এর অবশ্য কিছু কারণ আছে। সাধারণত ডিসেম্বরে ওই এগুলো এলসি গুলো পেমেন্ট বারো অনেকগুলো একটা চাপ থাকে, জি। সেটা একটা। আরেকটা হচ্ছে আপনি দেখছেন যে অনেকে হজে যাওয়ার জন্য যে রেজিস্ট্রেশন করছে, হ্যাঁ, সেখানেও তাকে রাখতে হচ্ছে। এটা বড় বিশ্বের যে এখন যে বড় দিনের উৎসব চলছে সেইগুলোর জন্য একে মাল সাপ্লাই দিতে হচ্ছে বা টাকাটা আসতে দেরি হচ্ছে। এইসব কারণে একটা সাময়িকভাবে ডলারের উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক যে পলিসিগুলো নিয়েছেন, আই থিঙ্ক ইট উইল গিভ ওয়ার্ক, দো ইট ইজ স্লোলি, বাট ইট, এবং সেই পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ মোটামুটি কিন্তু ডলারের দাম এবং অনেকগুলো জিনিস কিন্তু স্টেবল হয়ে আসতেছে। অনেক ধন্যবাদ। আপনাকে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই এটার সাথে, এই আইটেমে। সেটা তো হলো যে এটাকে বলা হয় টাকা ছাপানোটা, সেন্ট্রাল ব্যাংক যে টাকাটা ছাপায় এটা হলো হোল মানি সাপ্লাই ইন দি কান্ট্রি। যদি 3.5 লক্ষ কোটি টাকা, তার অনলি 3%, আর 97% কিন্তু লোন ক্রিয়েট করে কমার্শিয়াল ব্যাংক। যেমন মজিদ ভাই 10 কোটি টাকা ব্যাংকে জমা দিল, ব্যাংক এটার এগেনস্টে 100 কোটি টাকা লোন দিতে পারে। দে ক্রিয়েট লোন, মানি ক্রিয়েট করে, তারা 10 টাইমস ক্রিয়েট করতে পারে। এটা কিন্তু এইটাতে আপনার জাপান এই ফর্মুলা অ্যাপ্লাই করে, জাপান মেড দি মিরাকল। সেই মিরাকলটা কীভাবে? তারা সেন্ট্রাল ব্যাংক তাদের লোনগুলো যেগুলো আছে, যেখানে যেখানে দরকার, কমার্শিয়াল ব্যাংককে বাধ্য করে যে তুমি ওই জায়গায় লোন দাও। এবং এটাকে বলে আপনার তারা কোয়ান্টিটেটিভ ইজিং। সেটা হলো টাকা ছাপায়া আপনি করবেন, সেটা একটা লিমিট আছে। ওই যে 3% যে সেন্ট্রাল ব্যাংকের যে ছাপানো টাকা, এর সাথে সে হয়তো 0.5% বাড়াইছে। বাড়ানোর মধ্যে দিয়ে 22,000-23,000 কোটি, দিস ইজ নট, এইটা বিরাট কিছু না। এবং এইটাতে দিয়া এই টাকাটা আপনি যাদেরকে লোন দিচ্ছেন, তারা যদি ডোমেস্টিক প্রোডাক্ট উৎপাদন করে, এক্সপোর্টের প্রোডাক্ট উৎপাদন করে, তারা যদি এটা এক্সপোর্ট করে, তাহলে এই লোকগুলা যে প্রফিট হবে, সেই প্রফিটটা ফরেন এক্সচেঞ্জ আসবে, তখন আপনার রিজার্ভের পরিমাণ বাড়বে। অ্যাট দি সেম টাইম এইটাকে বলে কোয়ান্টিটেটিভ ইজিং কেন্দ্রীয় ব্যাংকের ভাষায়। সেই কোয়ান্টিটেটিভ ইজিং অ্যাপ্লাই করে জাপান মেড দি মিরাকল। শর্ত একটা, আপনি টাকা যারে লোনটা দিছেন, সেই টাকাটা সে এখানে ব্যবহার করতেছে না, চুরি করে বিদেশে পাচার করতেছে। যদি পাচার বন্ধ করতে পারেন, তাহলে এই কোয়ান্টিটেটিভ ইজিংয়ের কোনো প্রবলেম নেই, এবং এটাতে ইনফ্লেশন হবে না, এবং একটা সার্টেন লিমিটের উপরে গেলে তখন আপনি হতে পারে। বাট ইট ইজ প্রুভেন, ইভেন আমেরিকা, US ডলারে এখন ধরেন আপনি সারা পৃথিবীতে যে আমেরিকা যে ডলার ছাপাচ্ছে, ওরা তো কাগজের ব্যবসা করতেছে, এবং সেখানে তার ইনকাম আসতেছে। US ডলারে আমি এলসি খুলতে হচ্ছে। আমাদের দেশে যে US ডলার যেহেতু ডমিনেন্ট কারেন্সি সারা পৃথিবীতে, এই ডলারের কারেন্সিতে এলসি খোলার কারণে এর যে সার্ভিস চার্জ 14.5% আদার দ্যান ইন্টারেস্ট, তাদের ইনকাম ওখানে। যে আমরা তো পত্রিকাগুলোতে দেখতে পাচ্ছি, আমরা তো ওই কারেন্সি না। এবং শ্বেতপত্র কমিশনের যে প্রতিবেদন দেওয়া হয়েছে, এটা ওনারা রং, শ্বেতপত্রটা এগুলো ইয়ে করে, এটা তো ফর্মুলার জিনিস। এবং কোয়ান্টিটেটিভ ইজিংটা সারা পৃথিবী, সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব হলো আপনার পরিবারের প্রধান যিনি, উনি কোনো মাসে শর্ট আছে উনার টাকার, সেই বলে কি উনি খাওয়া কম খাবে? উনার ছেলে মেয়েদেরকে গেছি, তাদেরকে চাহিদা তো আর কমে যাবে না, বন্ধ রাখবে না। সেই ক্ষেত্রে সে আরেকজনের কাছ থেকে লোন নিতেছে, লোন নিয়ে আবার দিয়ে দিতেছে। এটা সারা পৃথিবী বিশ্বব্যাপী এটা প্রচলিত প্রথা। গ্রামে একটা লোক যখন অভাবে পড়ে, আরেক প্রতিবেশী আরেকজনের কাছ থেকে লোন নিতেছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য আমি যেটা বলছিলাম যে শ্বেতপত্র কমিশন একটা শ্বেতপত্র দিয়েছে, মানে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? শ্বেতপত্রে আপনার শ্বেতপত্র যেটা দিয়েছে, এই শ্বেতপত্রে কিন্তু আপনার শুধু প্রবলেম, এগুলো তো আমরা সবাই জানি, প্রবলেমগুলো বলছে, এটা সলিউশনটা কি, কত টাকা বাইরে চলে গেছে সেটা বলেছে, কত টাকা লুটপাট হয়েছে। মানুষের সময় নেই। ম্যাক্সিমাম
100 পাতায় যদি করতেন, বুলেট পয়েন্টে দিতেন, তাহলে আপনার মেইন জিনিসগুলো আপনি যদি অ্যাড্রেস করতেন, ইন দ্যাট কেস এই শ্বেতপত্রটা হয়তো আমাদের এখন কাজে না লাগলেও ভবিষ্যতে কাজে লাগতো। এটার মধ্যে তো কোনো ইন্ডিকেশন নেই, খালি প্রবলেমের কথা, রোগের কথা বলা আছে, কিন্তু এটা সলিউশন কীভাবে হবে, হাউ টু ওভারকাম দিস, ইজ দেয়ার এনি প্রেসক্রিপশন? নো, প্রেসক্রিপশনটা কি? প্রেসক্রিপশন অবশ্যই আছে, কি প্রেসক্রিপশন অবশ্যই আছে। এখন আমরা জানতে চাই। এই যে বললেন যে মুদ্রানীতি টাকা ছাপাইছে, এটা লইয়া বলতেছে যে এটা ইনফ্লেশন বাড়াবে। এটা ইনফ্লেশন বাড়ানোর মতন সেন্ট্রাল ব্যাংকের যিনি এখন গভর্নর, উনি এগুলার ওস্তাদ, উনি জানেন। সুতরাং এই যে জিনিসটা নিয়ে টাকা ছাপানো নিয়ে এটা হলো মিসকনসেপশন। এটা ওনারা কিন্তু পুরা বাজার অর্থনীতি সম্বন্ধে ক্লিয়ার কাট আইডিয়া তাদের আছে কিনা। এখন বাংলাদেশ ইজ রানিং অন মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমিতে কিন্তু আপনার টাইম টু টাইম এক্সচেঞ্জ রেট এটা সেটা এভরিথিং প্রতিটা মুহূর্তে চেঞ্জ। আমেরিকার যে বাজেট তৈরি করে, আমেরিকার বাজেট আগামী 75 বছরের জন্য প্রজেকশন। আগামী আজকে টুডে উই আর ওয়ার্কিং, এটা 75 বছর পর্যন্ত প্রতি বছর অ্যাডজাস্টমেন্ট হয়। যেই কারণে আমেরিকার বাজেট তৈরি করতে 3 মাস লাগে না, 6 মাস লাগে না, 2 মাসে 1 মাসের ভিতরে হয়ে যায়। তারা এটা এক্সেল শিটে মডেল তৈরি করে রাখছে। ইংল্যান্ডে করে 55 বছরের। কারণ আমাদের দেশে এনবিআর এখনও পর্যন্ত এটা করতে দাঁড় করাতে পারে নাই। এটা যদি করে তাহলে ওনার পরিশ্রম কম হবে, এবং সেই পরিশ্রম কমের মধ্যে দিয়ে পুরা জিনিসটাকে আপনি একবার যদি ডাটা এন্ট্রি দিয়ে আপনার ইয়ে করেন, এরপরে তো আপনি প্রজেকশন করবেন আমি আগামী বছরে জিডিপি কত চাই, আর আমার ইনকাম কত হইতে হবে, আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত হবে, এই যে জিনিসগুলো আমি রেভিনিউ কালেকশন কত করব, এটা একটা ফর্মুলাতে খালি পয়েন্ট একটা দিয়ে যদি আপনি চেঞ্জ করেন, ইন দ্যাট কেস ইউ ক্যান গেট এত সংস্কারের কথা বলছি, এই এনবিআর এর এই সংস্কারগুলো এই সংস্কার তো হয় নাই। এনবিআর এর এই সংস্কারের কথা তো এখানে ওইভাবে নাই, ওইভাবে নাই। এনবিআর এর সংস্কার যেটা তো হলো এনবিআর এর সেপারেট যারা এনবিআর এ কাজ করছে, মজিদ ভাই ওখানে ছিল, এইটা অ্যানাদার ওয়ার্ড। এটা কিন্তু সবাই বুঝে না। আমরা তো ট্যাক্স প্র্যাকটিসও করি, কিন্তু দেখা গেছে যে এটা এমন জিনিস, এটা একটা জটিল মেকানিক্যাল জিনিস। সেই মেকানিক্যাল জিনিসকে মানে ইউজার ফ্রেন্ডলি করার জন্য, সাধারণ মানুষের ইউজার ফ্রেন্ডলি করার জন্য ডিজিটালাইজ যদি করে তাহলে ইজিয়ার হবে, এবং আপনার দেশের যে আগামী যে প্রজেকশনটা, তখন আমি ধরেন 2 মাস আগে আমাদের এখানে ওনারা তো জুলাই মাস থেকে কাজ আরম্ভ করে, পরের জুলাই মাসে 2 মাসে বাজেট দিয়া পরের সপ্তাহ থেকে আবার এটার ফর্ম পূরণ করে শুরু করে। এটা চলতে থাকে আগামী 30শে জুন পর্যন্ত। এইটাকে বন্ধ করতে হলে আপনাকে ডিজিটাল প্রসেসে একটা স্ট্রাকচার দাঁড় করে। প্রথম বছরে 100% হবে না, কিন্তু দেয়ার উইল বি এ চেঞ্জ, এবং সেই চেঞ্জটা যদি আপনি আনতে পারেন তাহলে আপনি দেখা যাবে যে বাংলাদেশের ট্যাক্সের রেট কমায়ও বেশি ট্যাক্স কালেক্ট করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল মজিদ, আপনার কাছে জানতে চাই শেষ প্রশ্ন, এই যে আমাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সেটা মব জাস্টিসের কারণেই হোক, অর্থনৈতিক ক্ষেত্রেই হোক, যে কারণেই হোক, এটি তো আমাদের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির উপর অনেক প্রভাব ফেলছে, এবং সামগ্রিক অর্থনীতিতে আমরা সংকট দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে উত্তরণের উপায় কি? না শুনেন, যেগুলো বন্ধ হচ্ছে তাদের পুঁজির তাদের মালিকের, তাদের কার্যকলাপের কোনো কারণে এটা বন্ধ হচ্ছে। উচিত সিস্টেম হচ্ছে এই যে মালিকের সাথে আপনার রাগারাগি থাকতে পারে, আপনার দোষ থাকতে পারে, তার থাকতে পারে, কিন্তু ওই ব্যবসাকে থামানো, পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, বেক্সিমকো বন্ধ হয়ে গেছে, ব্যবসাকে থামানোটা ঠিক না। এটা এখানেও আমি আবার বলছি, ওই যে টাকা ছাপিয়ে যেমন ব্যাংকে আমি বেল আউট করছি, ঠিক এখানেও একটা সিস্টেমে যাওয়া উচিত যে ওই কোম্পানির কাছে যে টাকা সে যে নিয়ে গেছে বা করেছে সেগুলো উদ্ধারের একটা চেষ্টা করা উচিত। প্রয়োজনে তার ওইটাকে কি বলে লিকুইডেট করা উচিত, করে যে টাকা নিয়ে বলতে হবে যে আমি ইন্ডাস্ট্রিকে থামতে দেব না, কারণ এর উৎপাদন, এর কাজ, এর ব্যবসা এটা চলতে হবে। এখন কেউ যদি এইভাবে সিস্টেম করে যে উনি টাকা পয়সা চুরি করে নিয়ে গেছেন বলে আপনি আমার এই কাজের করলেন, ডিস্টার্ব করলেন, এতে তো ইকোনমির ক্ষতি হচ্ছে। আমি মনে করি যে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট যে থিওরি বা যে বিষয়, সেটা হচ্ছে যে আপনি আপনার গতিধারাকে, কর্মধারাকে থামাবেন না, আপনি এটাকে করবেন। হ্যাঁ, তবে আপনার সিস্টেমের ভিতর দিয়ে যার বিরুদ্ধে যেটা করার আপনার উচিত হচ্ছে পরিষ্কার করে ওখানকার কর্মচারী সকলকেও এই একটা সামাজিক এতে দেওয়া দরকার
যে যেখানে আপনি চাকরি করতেন সেই লোক টাকা পয়সা নিয়ে চলে গেছে, আপনারাও একটা প্রেশার ক্রিয়েট করেন বা করেন, আপনারাই ভালো জানেন কিভাবে নিয়ে গেছে, সেটা আনার ব্যাপারে একটা সামাজিক করেন। কিন্তু ওনাকে কাজ বন্ধ রেখে, ওনার উৎপাদন বন্ধ রেখে আমি অর্থনীতিকে চালু রাখবো, এটা ঠিক না আর কি। তো সেই জন্য সেই চেষ্টাই করছেন, কিন্তু গভর্নমেন্ট কিন্তু ওইভাবে চেষ্টা চলছে। তাতে হচ্ছে কি, ওই আমাদের ইন্ডাস্ট্রিগুলো বা সবগুলো একটা সিন্ডিকেটের হাতে চলে যাওয়াতে, বড় বড় ব্যবসায়ীদের হাতে চলে যাওয়াতে, যখন একটা কিছু হচ্ছে তখন সে যেমন ধরেন এই চাটার আমদানিকারক মাত্র 2 জন, কথার কথা, এখন সেই 2 জনই হচ্ছে বড় সিন্ডিকেট বা করে। এখন আমি যদি ওই 2 জনকে ভালো করে ধরতে যাই, তাহলে আমার পুরো চার বাগান, চার ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হয়, সেটা ঠিক হবে না। হ্যাঁ, সয়াবিন তেলের ক্ষেত্রে সেটা ঠিক হবে না। আমাকে অল্টারনেটিভ এও রাখতে হবে, ওটাকে চালু রাখতে হবে, করতে হবে, আর বিচার আচার আলাদা থাকবে। জামাল ভাই প্রথম দিকে একটা কথা বলছিলেন, সব ক্ষেত্রে কিন্তু আমি চাচ্ছি আস্থা তৈরি করতে হবে, জনগণকে আস্থায় আনতে হবে, এই যে এই অন্যায় উনি করেছেন বা তারা করেছেন, যার জন্য আপনার এই কষ্ট হচ্ছে। ঠিক আছে, আপনার এই কষ্টকে লাঘব করার জন্যই আমি এই ব্যবস্থা করছি, কারণ আপনার নিত্যদিনের খাবার তো বন্ধ করতে পারবো না, আপনার চাহিদাকে তো আমি অস্বীকার করতে পারবো না। করলে তো আপনি যদি বেঁচেই না থাকেন, তাহলে আমি পরে কি করব? তো এই জন্যই ওখানেও যেমন কনসিডারেশনের প্রশ্ন থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই কথা বলা মানে ওই অন্যায়কারীকে ছাড় দেওয়া না, ওটা ছাড় দিতে হবে না, ছাড় দেওয়া যাবেই না মোটে। ওর কাছে বিচারের গতিতে চলবে, ইন্ডাস্ট্রিগুলো ইন্ডাস্ট্রির মতো চালাতে হবে, এবং আপনাকে আইজক কাইলক দিতে হবে, এবং ততক্ষণ সম্ভব দুটি সাবসিডি করে দেবে। কিন্তু সে তো চেষ্টা করছে। আমি বলি সিন্ডিকেট সব যুগে সব জায়গায় সব দেশে আছে, কিন্তু সিন্ডিকেট থাকে একটি নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট একটা ক্ষেত্রের। আমাদের মতন এইসব দেশে শ্রীলঙ্কা, মানে কি বলে, সোমালিয়া বা আরও অন্যান্য দেশগুলোতে, সেখানে হচ্ছে কি সিন্ডিকেট নিজেই রক্ষক আর ভক্ষক হয়ে গেছে। সে এমনভাবে এটাকে পক্ষীগত করে নিয়েছে যে সে ওই টাকা দিয়ে আমার গতিকে থামিয়ে তো দিচ্ছেই, আরও ওই টাকাই ব্যবহার করতেছে আমি যাতে ভালো পথে না উঠতে পারি। এইটা ডেঞ্জারাস। তুমি যেটুকু দুর্নীতি করেছো ঠিক আছে, ওই টাকাটা তুমি রাখো, ফেরত দাও, তোমার কাছে ফেরত নেওয়ার ব্যবস্থা করি, কিন্তু তুমি সেই টাকা দিয়ে আমার মার্কেট সিস্টেমকেও যদি ডিস্টর্ট করতে থাকো, আমরা এই যে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট শুনতেছি বা দেখি, এগুলো তো বুঝতে হবে এর পিছনে এক ধরনের ইন্ধন আছে। এই ইন্ধন দেওয়া থেকে তাকে ফিরিয়ে আসতে হবে তাকে, এবং জনগণকে বুঝতে হবে যে এই যে কষ্ট, এই যে চেষ্টা, এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা কেন হচ্ছে না। এখানে ওই যে বলে স্বার্থ সিদ্ধ যে মানুষগুলো, যে সিস্টেমগুলো, যেমন আমরা কর্মকর্তা আমলা সকলকেই যদি যেভাবে দেখি, সেই একটা বিপরীত পরিবেশে বিপরীত স্রোতে আন্দোলন করে তারপরে তাদের সাথে আমাকে যুঝতে হচ্ছে। এই উপলব্ধিটা জনগণের কাছেও আসতে হবে, সকলের কাছে আসতে হবে, তাহলেই সে পাবে। এখানে তো এই জাতীয় ক্ষেত্রে সে চেষ্টাই করবে, এটা সে চেষ্টা করবে। আমি অস্বাভাবিক মনে করি না যে না এটা একটা ব্যর্থ করতে হবে। ইনি যেটা করছেন এটা ব্যর্থ করতে পারলেই প্রকারান্তরে আমি শেল্টার পাবো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমাদের আলোচকরা যেটি বললেন সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি অনেক দিন থেকে সংকটের মধ্যে থাকলেও এটি থেকে উত্তরণ সম্ভব। এটি থেকে উত্তরণের জন্য অনেক ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাগুলো যদি ঠিকঠাক মতো নেওয়া যায় এবং বাংলাদেশের জনগণ আমরাও যদি বুঝতে পারি, সাথে সাথে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারে রয়েছেন, সবাই যদি একটি সম্মিলিত পদক্ষেপ নেয়, তাহলে নিশ্চয়ই আমরা সামনে একটি ভালো দিন পাবো, ভালো অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।